কিন্তু ঘুষ বড় বড় মাছ দিয়ে না হাচ্ছে 3 বেলার 4 বেলাই খাইতেছে, কিন্তু 1000 টাকা একটা মাছ নিলে 1000 লিখে দেবো। সেই কোনো ব্যবস্থাই এই অবৈধ শেখ হাসিনা সরকার নিচ্ছে না, বরঞ্চ তারা জনগণকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পথকে বেছে নিয়েছে। জগন্নাথের যতগুলো নারী কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, যৌন হয়রানি ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো যতক্ষণ আন্দোলনে গড়িয়েছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। সুতরাং এই প্রশাসনের উপর আমরা কোনো রকমের আস্থা রাখতে পারছি না। সেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কোথাকার, এই আলেম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারা এই দেশকে শেষ করে দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর নিকট এটি প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট। এই গণ অভ্যুত্থান ছাড়া যদি তারা এই মধ্যবর্তী নির্বাচনের আশায় যদি থাকে বিরোধী দল, তাহলে তারা 2028 পর্যন্ত থাকবে এবং 2028 পরে আরো আরেক টার্ম থাকবে। ইন দ্য মিন টাইম আমাদের বাংলাদেশের মানচিত্র বাংলাদেশে থাকবে নাকি এটা ভারতের মানচিত্রে ঢুকে যাবে, সেটা হয়তো আমাদের আরো কিছুদিন। আসসালামু আলাইকুম দর্শক, শবে বরাতের রাত্রে একটা শায়েক একটা কথা বলে কিন্তু ভাইরাল হয়েছিল। অবশেষে আরও একজন আহলে হাদিসের শায়েক নতুন একটা বক্তব্য দিয়েছে। আহলে হাদিসের শায়েকরা তাহলে এতটা জঘন্যতম ভাষা ব্যবহার করে? প্রিয় দর্শক শ্রোতা, একটা ভিডিওর কিছু অংশ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। এই যে প্রত্যেক দিন সেহরির সময় যে মুয়াজ্জিন ইমামরা ডেকে দেয় যে আপনারা উঠুন সেহরি খান, আর এত সময় আছে একটু পরেই কিন্তু আজান হয়ে যাবে, সেহরি খাওয়া বাদ দেন, এটা নাকি ফকিন্নির বাচ্চা, এদের যা অনেক কিছু বলছে ভাই, শোনাবো। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা আরও 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ে আত্মহত্যা করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, সেই বিষয়টি নিয়ে অবশেষে ফুসে উঠেছে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখ থেকে কিছু কথা শোনাবো। ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিছু কথা বলেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, মধ্যবর্তী নির্বাচন নিয়ে লাইভ টক শোতে তুমুল আলোচনা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, এই যে খেজুরির উপরে ভ্যাট বসিয়েছে সরকার, এই বিষয়টি নিয়ে একজন ব্যক্তি কথা বলেছে, সেটিও শেয়ার করবো। একজন রিক্সা চালকের বক্তব্য ভাইরাল হয়েছে, সেটিও শেয়ার করবো। তো মূলত এই 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন রিক্সা চালকের কথাগুলো শুনে আসি। কিন্তু ঘুষ বড় বড় মাছ দিয়ে না হাচ্ছে 3 বেলার 4 বেলাই খাইতেছে, কিন্তু 1000 টাকা একটা মাছ নিলে 1000 লিখে দেবো। 800 টাকা করে আমি চাল কিনে কিনতে, ডাল কিনে, লবণ কিনতে, গ্যাস কিনে দেয়া 1000 টাকা 3 বেলা হাচ্ছে। সে হাচ্ছে ওই যে আপনার শুটকি ভর্তা, আলু ভর্তা, সবজিটা দিলে আগে 400 টাকা বাজার করলে 3 দিন গেছে, 400 টাকা 1000 টাকা বাজার করলে আপনি 3 দিন যাই দূরের কথা 2 দিনও যাই জানা নিশ্চিত নাই। দেশের পরিস্থিতি বর্তমানে ভয়াবহ। কেমন চাইলে লবণ যা আছে কোনো জিনিস আপনার কমতি নাই, বাড়তি, মানে যে কোনো জিনিস কিনবেন সবই বাড়তি, কোনো কমতি নাই। মানুষে বলে, সরকারে বলে জিনিসের দাম কমতেছে, আমরা জিনিসের দাম কমতে দিই না। জিনিসের দাম দিনের দিন কোথায় বাড়ে, কোনো প্রতিবাদ নাই। গ্যাস দোকানে গেলে নিলে লোক, না নিলেন যাও। সবাই কয় আমরা আয় বাড়ে, কিন্তু আমরা আয় বাড়ে না, বেই বাড়ে, আয়ছে বেই বাড়ে। আমরা বেটা করতে আনু পরিবর্তন সবাই চা। আর মানে কি আসলে কি সামনে একটা সরকার কি আমরা কি ভালো রাখতে পারবো কি না, এই জিনিসটা সবাই সবার মনে তো এই জিনিসটা চাইতেছে, সবার মনে তো একটা জিনিস চাইতেছে আসলে কি আমরা এটা কি হারাবে দেখে যাইতেছি না সামনে একটা। একজন রিক্সা চালক কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলেছে, যেটা আপনারা শুনলেন। মুহূর্তেই কিন্তু এই বিষয়টি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, তাই চাইলাম আপনাদের সাথেও বিষয়টি শেয়ার করি। এবার প্রিয় দর্শক শ্রোতা, খেজুরের উপরে ভ্যাটের বিষয়টি নিয়ে একজন ব্যক্তি কি বলতেছে চলুন শুনে আসি। ইফতারের সময় একটি প্রয়োজনীয় এবং প্রত্যেকের ইফতারে অন্তত একটা খেজুর থাকে, আর কিছু থাকুক আর না থাকুক, সেই খেজুরের উপর যখন রাষ্ট্র প্রায় 40% বেশি কর চাপিয়ে দিচ্ছে, তো সেই রাষ্ট্রে আপনারা একদম সরাসরি বলতে পারেন যে এই রমজানের সময় এই অসহনীয় ঊর্ধ্বগতি, আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি এবং বাজারে আগুন লাগার জন্য যে আগুন লেগেছে, বাজারে দ্রব্যমূল্যের একটা অসহনীয় ঊর্ধ্বগতি জনগণকে হাহাকার ত্রাস সৃষ্টিতে বাধ্য করছে। এজন্য দরকার বা যে দরকারি ব্যবস্থা, সেই কোনো ব্যবস্থাই এই অবৈধ শেখ হাসিনা সরকার নিচ্ছে না, বরঞ্চ তারা জনগণকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পথকে বেছে নিয়েছে। যে সকল দেশে দ্রব্যমূল্যের দাম রমজান আসলে কমে, সে দেশে একটা আইনের শাসন আছে, সে দেশে গণতন্ত্র আছে, বা যারাই রাষ্ট্র ক্ষমতায় আছে জনগণের প্রতি তাদের জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে এবং জনগণকে নিয়ে তারা ভাবে। কিন্তু আমাদের এই দেশে বিগত এই 15 বছরে যে শাসন ব্যবস্থা, তারা আসলে জনগণের শাসনকে কুক্ষিগত করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে। এবং আপনারা জানেন 2014 সনে একটি ভোটারবিহীন নির্বাচন, 2018 সনে একটি রাতের ভোটের নির্বাচন এবং 2024 সনে একটি দামি ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যমে তারা দেশের ক্ষমতা দখল করে আছে। তো এরা জনগণের নিকট দায়বদ্ধ না, এরা জনগণের কাছে দায়বদ্ধ না, যার কারণে এই রমজানে অত্যাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। কারণ আমি মনে করি এই
দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাদের এই সিন্ডিকেট দায়ী, এটাকে যদি আপনারা একদম স্পেসিফিকভাবে দায়ী করতে চান, এই সরকারের ব্যর্থতা। এদেশে আইনের শাসন নাই, ন্যায় বিচার নেই, জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করার কারণে এবং বিভিন্ন সিন্ডিকেট এই সরকারের মদতপুষ্ট হয়ে পরিচালিত। আজকে যদি ন্যায় বিচার থাকতো তাহলে এই সিন্ডিকেটের কোনো সুযোগ নাই দাম বাড়ানোর। এবং আপনাদেরকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এই রাষ্ট্রযন্ত্র এই দেশের জনগণের উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন করছে। আপনারা সবাই জানেন যে খেজুর, যদিও তারা মুখে মুখে বলে যে আমরা চেষ্টা করছি, আমরা দেখছি, কিন্তু আসলে কোনো কার্যক্রমই এরা করছে না। এদের অবস্থা একদম মানে সর্প হয়ে দংশন করে ওজা হয়ে ঝাড়ার মতো অবস্থা। বাংলাদেশের জনগণকে একটি দুর্বিষহ কষ্টের ভিতর, দুঃখের ভিতর ফেলে দিয়েছে এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার। এটা সব একদম সরকারি প্রশাসন এই জায়গায় উদ্যোগ নিবে, ব্যবস্থা নিবে। বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা আছে তারা বলে দিতে পারবে যে কোন জিনিসে কি পরিমাণ লাভ করতে পারবে। কিন্তু এই জায়গায় মুনাফাখোররা আছে, এই জায়গায় নানান ধরনের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের একটি শক্তিশালী অংশ এই সরকারের অবৈধ নির্বাচন করার জন্য অর্থের যোগান দিয়েছে। তাদেরকে কিভাবে এই সরকার ধরতে পারে বা তাদেরকে কিভাবে এই সরকার জবাবদিহির আওতায় আনতে পারে? বরঞ্চ তারা এই সিন্ডিকেট ব্যবসাকে আরো ত্বরান্বিত করার জন্য যা যা করা দরকার তা করছে। এই সরকার এর কারণেই এদেশে অবৈধ সিন্ডিকেটরা এত সাহস পাচ্ছে, কারণ তারা জানে এদেশে কোনো বিচার হবে না, আইনের শাসন হবে না। এর জন্য পুরোপুরি দায়ী এই সরকার ভাই। এখানে অন্য কোনো কথা বলার কোনো দরকার নাই। যেখানে জনগণের ভোটাধিকার নাই, যেখানে জনগণের কথা বলার অধিকার নাই, যেখানে জনগণের দাবি আদায় করার অধিকার নাই, সেই 3 নম্বর ভিডিও ফুটেজে আপনারা দেখলেন এবং শুনলেন একজন ব্যক্তির কথা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট বা একজন ছাত্রী, একজন মেয়ে শিক্ষার্থী, সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে, সুসাইড করেছে। অবশ্যই সেই বিষয়টি নিয়ে কিন্তু ফুসে উঠেছে সেই শিক্ষার্থীর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো আসলে কেন এবং কী সমস্যা সে বিষয়টি নিয়ে মুখ খুলেছে অনেক শিক্ষার্থীরা। চলুন তাদের মুখ থেকে শুনে আসি। জগন্নাথের যতগুলো নারী কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, যৌন হয়রানি ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো যতক্ষণ আন্দোলনে গড়িয়েছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। সুতরাং এই প্রশাসনের উপর আমরা কোনো রকমের আস্থা রাখতে পারছি না। অপরাধী আমান সিদ্দিকী তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো। ডক্টরিয়ালের বডির একজন হচ্ছে দিন মোহাম্মদ স্যার, তো তিনি তাকে যখন জানানো হলো, স্যার এই ফারুজ আবন্তিকাকে ডেকে নিয়ে, যেটা ফারুজ আবন্তিকার কাছ থেকে আমরা জানতে পেরেছি, ডেকে নিয়ে তাকে এই অভিযোগে সুরাহা করা তো দূরে থাক, একাধিকবার আমরা জেনেছি 7 থেকে 8 বার ডেকে নিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলা হয়েছে, নারী মানে তাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, নারী বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তাকে বলতে গেলে তাকে গালাগালি করা হয়েছে। একজন শিক্ষক, তিনি যদি শিক্ষক সুলভ আচরণ না করেন, তার কাছে শিক্ষার্থী কেন, কেউ তো আসলে নিরাপদ নয়। তিনি অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে, তারা পদক্ষেপ নেওয়ার বদলে কি করলো, অপরাধী আমান সিদ্দিকী তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো। যার কারণে আমরা কি দেখতে পেলাম, এই দীর্ঘ একটা প্রসেসিং এর কারণে আজকে ফারুজ আবন্তিকা আজকে তার প্রাণ চলে গেল, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। আমরা বলতে চাই তাকে মার্ডার করা হলো। স্টুডেন্টদের এই একটা মর্মান্তিক ব্যাপার যে যৌন হয়রানি, এই ব্যাপারে স্টেপ নেয় নাই, যার ফলে আমার বোন আত্মহত্যা করেছে নিজে ফেসবুকে পোস্ট করে। তাই আমরা আমার বোনের এই যে মর্মান্তিক মৃত্যুর বিচার চাই, আম্মানের ফাঁসি চাই, এই দিন ইসলামের ফাঁসি চাই, এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অবহেলার জবাব দিয়ে বঙ্কুর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা কিছু হবে না, এটাই বাস্তব। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটা স্টুডেন্টকে খোরাক করে রেখেছে, ননির পুতুল বানাই রাখছে। আমরা কোনো কথা বলতে পারি না। প্রত্যেকবার যে কোনো বিষয়ে কোনো কিছু ঘটনা ঘটলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুয়া বুঝ দিয়ে আমাদেরকে সরাই দেয়। আসলে এই প্রশাসনের উপর, এই কর্তৃপক্ষের উপর আমরা আস্থাটা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেলেছি? আজকে দেখেন, আজকে এখানকার প্রক্টোরিয়াল বডিতে আজকে এখানকার প্রশাসনের সাথে এমন লোক যুক্ত আছে যারা কিনা নারী কেলেঙ্কারির অভিযোগে অন্য বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি পেয়েছে, তারা আজকে এখানে এসে কাজ করছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের বর্তমান যে ভিসি রয়েছে তিনি এগুলো মদত দিচ্ছেন। তাছাড়া এখনো পর্যন্ত জগন্নাথের যতগুলো নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যৌন হয়রানি ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো যতক্ষণ আন্দোলনে গড়িয়েছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। সুতরাং এই প্রশাসনের উপর আমরা কোনো রকমের আস্থা রাখতে পারছি না। এবং আজকে আমরা চেয়েছি, আমাদের দাবি যেটা ছিল সেটা হচ্ছে আজকে রাতের মধ্যে আমান সিদ্দিকী, দিন ইসলাম স্যার এবং সহকারী প্রক্টর যারা ছিল তাদের সবাইকে গ্রেফতার করা। কিন্তু তিনি আমাদের কোনো কথাই না শুনে আমাদের দাবিগুলো মেনে নেন। তিনি 7 কর্মদিবস দিয়েছেন, সুতরাং আমাদের দাবি তিনি উড়িয়ে দিয়েছেন। 7 দিন তো অনেক, এখানে আমরা 7 দিন কেন অপেক্ষা করব? কেন এটা সাথে সাথে হচ্ছে না, কেন আটকে আছে? আমরা এরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত দেখতেছি, এই জন্যই কিন্তু এইসব ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে। এই যে বিচার হচ্ছে না, এরকম হাজারটা ঘটনা আছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, বাহিরেও হয়েছে, এরকম হাজার। সব ধামাচাপা দিচ্ছে, কেন দিচ্ছে? এই যে প্রশাসনই হচ্ছে, এই যে এটা মেয়েদেরকে আসলে মানে উপযুক্ত বিচার আমরা কখনোই পাই না। এটা আজ থেকে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে। তো প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তারা কিন্তু বলতেছে যে প্রশাসনের উপর থেকে তারা মানে ভরসা হারিয়ে ফেলেছে। কেন বললো সেটা হয়তো তাদের মুখ থেকেই আপনারা শুনলেন। তো 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 4র্থ নম্বর ভিডিও ফুটেজে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কি বলতেছে, চলুন শুনে আসি। ওবায়দুল কাদের সাহেব, আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর নিকট এটি প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। উনি একটি কথা বলেছেন গতকালকে, মানে পুলিশ আপনাদের, র্যাব আপনাদের, আইন শৃঙ্খলা আপনাদের, নিরাপত্তা বাহিনী আপনাদের, আর বিএনপি বলে আপনার ইয়ে করে সিন্ডিকেটের সাথে জড়িত। আর বিএনপির নেতারা তো কেবল জেলখানা থেকে বেরোচ্ছেন, এখনো শত শত নেতাকর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এরকম প্রভাবশালী চক্র, এটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া যে হয় না, এটা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে এটার প্রমাণ।
কারণ একটা পৃষ্ঠপোষকতা লাগে, ক্ষমতার একটা ছায়া লাগে, একটা শেড লাগে, তখনই সিন্ডিকেট বাজরা আপনার দুরন্ত গতিতে ছুটতে থাকে। তো আপনি এসব কথা বলে এখন যে দ্রব্যমূল্যের যে হুহু করে দাম বাড়ছে, মানুষ মানে নিম্ন আয়ের মানুষ একেবারে রাস্তার মধ্যে ধুলার মধ্যে মিশে গেছে, আপনি এগুলোকে আড়াল করতে চান এইসব কথাবার্তা বলে, ধূম্রজাল সৃষ্টি করে, ওটাতে কোনো লাভ হবে না। আবারও তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারকে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বনওয়াট প্রোপাগান্ডা। জনাব তারেক রহমানের সফল নেতৃত্বের যে তরঙ্গ সারা দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষকে আন্দোলিত করেছে, সেটি শেখ হাসিনা কোনোভাবেই সহ্য করতে পারছে না। অপপ্রচার আর মিথ্যার পুরনো কাসুন্দি ব্যবহার করছেন নিরন্তরভাবে শেখ হাসিনা। নিজ দলের লুটপাট, সম্পদ পাচার, দখল, রাতারাতি কোটিপতি হওয়ার আওয়ামী নেতাদের গল্প যে আলিফ লায়লার গল্পকেও হার মানাচ্ছে, সেটি শেখ হাসিনা পরিকল্পিতভাবে এড়িয়ে যান। এই রমজানে ক্ষুধার্ত ক্ষুব্ধ মানুষের হাহাকারের SOS বার্তা শেখ হাসিনা কি শুনতে পান? নিমজ্জমান মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে পাত্তা দেয় না দামি সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা। এদের স্নায়ু শিথিল হয়ে মস্তিষ্ক অলস হয়ে গেছে, অনেকদিন ধরে ক্ষমতায় তো, আর চারিদিকে বিত্ত বৈভবের ছড়াছড়ি। এই কারণে ওরা কি হচ্ছে রাষ্ট্র, সমাজ, জনগণের, এইটা ওরা দেখতে পায় না, ওদের মস্তিষ্ক অলস। সুতরাং দারিদ্র অনটনের পিষ্টন যন্ত্রে যাদের অষ্টপ্রাহরিক জীবনটা পেশাই হয়ে ছিপড়ে হয়ে গেছে, সেই জনগণের কল্যাণ সাধন এদের লক্ষ্য নয়, এদের লক্ষ্য অমল ধবল ক্ষমতা। যেভাবেই হোক ক্ষমতা টিকে থাকতে গদি আঁকড়ে থাকতে হবে, এটাই হচ্ছে তাদের রাজনৈতিক অভিপ্রায়। এরা 7 জানুয়ারির দামি নির্বাচনের পর তারা দেশ ও দেশের জনগণকে মহা সংকটে ফেলে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তার দুটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে। এবার আমরা যেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো মধ্যবর্তী নির্বাচন নিয়ে। অর্থাৎ বিএনপিরা চাচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করবে, এরকম কথা উঠে আসতেছে। তো এই ব্যাপারটি নিয়ে একজন নেতাকর্মী কি বলতেছে লাইভ টক শোতে, চলুন শুনে আসি। এই গণ অভ্যুত্থান ছাড়া যদি তারা এই মধ্যবর্তী নির্বাচনের আশায় যদি থাকে বিরোধী দল, তাহলে তারা 2028 পর্যন্ত থাকবে এবং 2028-এর পরে আরো আরেক টার্ম থাকবে। ইন দ্য মিন টাইম আমাদের বাংলাদেশের মানচিত্র বাংলাদেশে থাকবে নাকি এটা ভারতের মানচিত্রে ঢুকে যাবে, সেটা হয়তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করবে। 2-3 দিন আগে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটি সিনেট হলে সেখানে কিন্তু ভারতীয় জাতীয় সঙ্গীত কিন্তু বাজানো হয়েছে। এটা কিন্তু ভারতের কারসাজি, এটা শেখ হাসিনাকে একটা ওই যে মেসেজ দেওয়া যে তোমাকে যদি অবৈধভাবে আমি ক্ষমতায় আনলাম, তাহলে তুমিও আমাকে একটু ক্ষমতায় আনার জন্য একটু সহযোগিতা করো। এখন তারা চাচ্ছে যে কোনো ভাবে হিন্দু মুসলিম যাতে একটা দাঙ্গা বাদে, একটা ক্যাওয়াজ বাদে, একটা রায়ট বাদে। প্রফেসর ফরাদ ভাইয়ের যে বক্তব্য, এটা গতানুগতিক বক্তব্য। ওবায়দুল কাদের সাহেব এবং আরাফাত অথবা আমাদের হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী, ওনারা যেভাবে কথা বলেন, যে স্টাইলে কথা বলেন, আমাদের প্রফেসর ফরাদ ভাই যেহেতু একই রাজনীতি করেন, ওনার কথাবার্তাও বা ওনার বক্তব্য বা ওনার কথার স্পিডও একই রকম হবে। এই জন্য ওনার কথায় আমি খুব বেশি মূল্যায়ন করছি না বা মূল্য দিচ্ছি না। তবে ডক্টর স্নিগ্ধা যে কথাগুলো বলেছেন, উনি কিন্তু বেশ মূল্যবান কথা বলেছেন। যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, উনি গবেষণা করেন, উনি রিসার্চ করেন, উনি কিন্তু ভালো কথা বলেছেন। একটি যেমন বলেছেন যে ইউএসএ বা পশ্চিমাদের উপর ভর করে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের বিষয়ে যে ইঙ্গিত দিয়েছেন, আসলে ইউএসএ বা পশ্চিমারা তার একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু তারা যে বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষমতার পরিবর্তন এনে দিবে, এটা কিন্তু ডক্টর স্নিগ্ধ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না, এবং আমার মনে হয় এখন জনগণও বিশ্বাস করে না, যেমনটি বিশ্বাস করতেন ইলেকশনের আগে। আর আরেকটি যে বিষয়টা বললেন যে পিটার ডি হাস যে কথা বলেছেন, ওনাদের তো এটা একটা ডিপ্লোম্যাটিক ভাষা, ওনারা তো আলোচনা করেই যাবেন, কারণ প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের কিন্তু নিজস্ব একটা এজেন্ডা আছে, প্রত্যেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত। এখানে যে মিড টার্ম ইলেকশনের কথা যেটা বলা হচ্ছে, ওবায়দুল কাদের যেটা বলেছে এবং আরাফাত বলেছেন যে ঠিক আছে, বিএনপির সাথে আলোচনা করা যেতে পারে আগামী নির্বাচন কিভাবে হবে। আমি মনে করি সাইফুল সাগর ভাই, আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাই এবং বিএনপি নেতৃত্বকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দেখেন, এটা কিন্তু আওয়ামী লীগের কিন্তু একটা কৌশল। আপনি যে মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের দাবি করবেন, সেই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হবে যে তার মানে আপনি 7 জানুয়ারি 2024 নির্বাচন আপনি মেনে নিয়েছেন। কারণ আপনি নির্বাচন মেনে নিয়েছেন, কারণ আপনি তো প্রকাশ্যে তো বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে যে এটি একটা অবৈধ নির্বাচন, এটি একটি অবৈধ সরকার। তাহলে আপনি যখন মধ্যবর্তী নির্বাচনের দাবি করবেন এবং জোরালো দাবি করবেন, তাহলে প্রকারান্তরে কিন্তু আপনি কিন্তু 7 জানুয়ারি 2024 নির্বাচনটা আপনি মেনে নিলেন। এটি একটা কৌশল। আর 2 নম্বর কৌশল হলো এটি আলোচনা করে মানুষকে এনগেজ রাখা, যেটা ডক্টর স্নিগ্ধা যেটা বললেন যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা কিন্তু ইকোনমিক ক্রাইসিস। যদিও আমি কিন্তু আপনার টক শোতে এর আগে আমরা কিন্তু প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। এবার আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ এই যে সেহরির সময় ইমাম মুয়াজ্জিনরা ডাকাডাকি করে, এই বিষয়টি নিয়ে আহলে হাদিসের একজন নতুন বক্তা বলতে পারেন, কি বলতেছে চলুন শুনে আসি। সেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কোথাকার,
এই আলেম ওলামারা এরা হলো মিসকিন, এই ফকিরের বাচ্চারা এই দেশকে শেষ করে দিয়েছে। এদের কারণেই আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূরে সরে গেছে। টাকা কি সবকিছু, সবার থেকে সবকিছু মনে করেছে। সাহুর হলো একটা বারাকাতের সময়, সাহুর খেতে হবে ঠিক আছে, কিন্তু সাহুর খাবো এই সময়ে খেতে বসেছি, বন্ধ করেন, আর মাত্র 5 মিনিট আছে, না পিট বেটা, চুল কাটে খা, ধর্ম বিক্রি করে খাইস না, চুল কাট, রাস্তায় জুতা শিলা, কাপড় সেলাই করে খা, প্রয়োজনে ভিক্ষা করে খা, কিন্তু ধর্ম বিক্রি করিস না। তোরে কয় টাকা দিব? তুই টাকার জন্য মানুষের ঘুমগুলিকে এভাবে নষ্ট করে দিচ্ছিস। ঘুম একটা নিয়ামত। তারাবি পরে সারাদিন সিয়াম পালন করে, কিয়াম করে, অনেক মানুষ ঘুমিয়ে গেছে, অসুস্থ মানুষ, ওর মাইকের জ্বালায় থাকা যায় না। এই মাইক আজকে ওরাও বলতেছে এগুলো বেদাত। এগুলো কি বেদাত? প্রয়োজনে সাহারির জন্য আজান দেওয়া যায়, শুধুমাত্র আজান। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, শেষ রাত্রিতে উঠে বড় একটা লাঠি নিয়ে ওই হুজুরদের পিঠাইয়া পিঠের চামড়া উঠাই দিই। কেউ কে দায়িত্ব দিয়েছে যে সেহরি খাওয়া বন্ধ করুন? এই বেটা ফালতু কোথাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সাহুর খেতে বসেছে, তাসাহহারু ফাইন্নাহু বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বারাকাত রয়েছে। সেহরি খেতে বসেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আর রাসূল কি বলছেন জানেন? আল্লাহর নবী বলছেন, সে যেন তার খাদ্যের পাত্রকে রেখে না দেয় যতক্ষণ না হাজত পুরা হয়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে খানা যাতে বন্ধ খাবে। তার মানে আবার এই না আপনি একেবারে নেহায়াত সময় উঠেছেন, উঠে প্লেট একবার স্তূপ করে যা খাওয়ার দরকার জন্মের মতো ভরে বসছে, এবার আজানতে যদি সূর্য উদিত হয় খেতে থাকবেন। তার মানে কিন্তু এই নয়। স্বাভাবিকভাবে আপনি খেতে বসেছেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, সময় হয়ে গেছে, তাই আপনি খাবার ছেড়ে দেবেন না আপনার যতক্ষণ না উদর ভর্তি হয়। কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বেটা বলে বন্ধ করুন, নবী বলে চালিয়ে যাও, আরে কয় বন্ধ করুন, কারটা শুনবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বেটা 3টা কাজ করছে। 1 নাম্বার, রাত্রে আমরা সাহরি খাওয়ার জন্য তো উঠবই, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে, মোবাইল আছে, ঘড়ি আছে, কত কিছু আছে। এই বেটা তরে সেই জায়গায় গান গাইতে করছে, কারা কেরাত করতে করে, তুই কোরআন পড়িস তাও তোর গুনাহ হবে। কেন? রাত্রের ঘুম মানুষের যারা অন্যায় ভাবে ঘুম ভাঙাইয়ে দিবে, কে বলেছে তোকে? কত শিশুরা সেখানে মাকে ডিস্টার্ব করছে, রাত্রে সাহরি পাক করতে পারছে না তারা। প্রিয় দর্শক শ্রোতা, লাস্ট ভিডিওটি আপনারা দেখলেন এবং কথাগুলো শুনলেন। এর আগে কিন্তু শবে বরাতের মধ্যে মসজিদে না গিয়ে বিশ্রাখানায় গিয়ে থাকা উত্তম, এরকম একটা বক্তব্য দিয়ে কিন্তু একজন আহলে হাদিসের বক্তা ভাইরাল হয়েছিল। সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। আবার নতুন করে একজন বক্তা সে বলতেছে যে ফকিন্নির বাচ্চা, মিসকিনের বাচ্চা, খবিশের বাচ্চা, নানান কিছু বলে গালিগালাজ করতেছে। আচ্ছা, আমার বুঝে আসে না যে রাত্রেবেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তাদেরকে সেহরির জন্য ডেকে দেওয়া কি খারাপ? একটা মানুষ যদি সেহরিতে উঠতে না পারে, ভাত রান্না করতে না পারে, না খেতে পারে, সে যদি রোজা ভেঙে যায়, এই খবিশের বাচ্চা কি তার রোজার আমলনামা বা কাফারা করে দিবে? রাগ করবেন না আমার কথায়, একটা রাগ হয়ে গেছে ভাই। তারপরে আর 5 মিনিট আছে, আপনারা সেহরি খাওয়া যারা খাননি দ্রুত খেয়ে নিন। সবাই তো ভাই ঘড়ি হাতে নিয়ে বসে থাকে না, তাই না? ঘড়ি হাতে নিয়ে সবাই বসে থাকে। গ্রাম অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে মানুষ বসে থাকে, কান পেতে থাকে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কথার দিকে, যে কখন তারা বলবে আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি খান, আর সময় নেই, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন, এই আশায় থাকে। আর এ বলতেছে এই শায়েকগুলো আসলে কি শুরু করতেছে, ফিতনাবাজ শুরু করছে, যেটা হয়তো তাদের বক্তব্য শুনলে বোঝা যায়। তো যাই হোক, আর কিছু বলতে যাচ্ছি না। আপনাদের মতামত আপনারাই জানেন ভাই। মূলত 6টা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। 6টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর সবাইকে বলবো পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।